সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের পাঠে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছো। চলো, আজকে তোমাদের উদ্দেশ্য রয়েছে দশম শ্রেণীর গণিত অধ্যায় 16 এবং অনুশীলনী 16-4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কয়েকটি ছবি দেখি। চিত্রে কি দেখতে পাচ্ছ? একটি লুডোর ছক্কা, দ্বিতীয় চিত্রটি হচ্ছে রুবিক্স এবং তৃতীয় চিত্রটি হচ্ছে একটি পেপার ওয়েট, চতুর্থ চিত্রটি হচ্ছে একটি বাক্স। প্রিয় বন্ধুরা, চিত্রগুলোর আকৃতি কিরূপ? তোমরা স্ক্রিনে 4টি বস্তুর ছবি দেখতে পাচ্ছ। এই চিত্রগুলোর আকৃতি কিরূপ? হ্যাঁ, চিত্রগুলোর আকৃতি হচ্ছে ঘনক আকৃতি। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা জানো যে চিত্রে প্রদর্শিত বস্তুগুলোর প্রত্যেকটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পরস্পর সমান। এই যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এগুলোকে আমরা মাত্রা বলি বা ডাইমেনশন বলি। তাহলে চিত্রের বস্তুগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ঘনক বা কিউব। চলো তাহলে আজকে আমাদের ঘনক সংক্রান্ত বিষয়গুলো জেনে নেই। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমরা প্রথমেই বলেছি যেহেতু এটি একটি ঘনক, এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটি পরস্পর সমান, সেজন্য আমরা ঘনক বলতে কি বুঝবো আমরা সংজ্ঞাটা একটু জেনে নেই। লক্ষ্য করো বন্ধুরা, যে ঘনবস্তুর তিনটি মাত্রা সমান, অর্থাৎ যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পরস্পর সমান, তাকে আমরা ঘনক বলি। বাস্তব জীবনে এরকম অসংখ্য বস্তু তোমরা দেখে থাকো। তাহলে আমরা বলবো যে ঘনবস্তুর তিনটি মাত্রা অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পরস্পর সমান হবে, সেই বস্তুকে বলা হয় হলো ঘনবস্তু। অর্থাৎ কোন আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যদি পরস্পর সমান হয় বা মাত্রাগুলো যদি পরস্পর সমান হয়, তাহলে সেগুলোকে আমরা বলবো ঘনক। প্রিয় বন্ধুরা, তোমরা চিত্রে একটি ঘনক দেখতে পাচ্ছ, একটি ঘনক আকৃতির বস্তু। তোমরা জানো যে একটি ঘনক আকৃতির বস্তু 6টি তল দ্বারা গঠিত হয়। যে কোনো তলের বিপরীত পাশে যে তলটি অবস্থিত, সেই তলটি তার পরস্পর সমান হয়। কিন্তু যেহেতু আমাদের এটি একটি ঘনক, এর প্রত্যেকটি পার্শ্বতল পরস্পর সমান। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তার দৈর্ঘ্য হলো এ, প্রস্থ হলো এ, যে একটা পার্শ্বতল, হলুদ কালার একটি পার্শ্বতল। এই পার্শ্বতলটার দৈর্ঘ্য এ, প্রস্থ এ। তাহলে এই যে নীল কালার যে তলটি, এটারও দৈর্ঘ্য এ এবং প্রস্থ এ, অর্থাৎ এরকম প্রত্যেকটি যে তল আছে, প্রত্যেকটি তলের দৈর্ঘ্য এ, প্রস্থ এ। তো তোমরা জানো যে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে কি পাওয়া যায়? দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে, হ্যাঁ সুন্দর বলেছ, দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে পাওয়া যায় হলো তার ক্ষেত্রফল। তাহলে নিশ্চয়ই বন্ধুরা তোমরা জানো এ কে এ দ্বারা গুণ করলে তার বর্গ হয়ে যায়, অর্থাৎ স্কোয়ার হয়ে যায়। তাহলে আমরা এখন দেখব যে এই যে ঘনবস্তুটা আছে তার মধ্যে যে 6টি তল আছে, এই 6টি তলের ক্ষেত্রফল কত হয়। চলো তাহলে দেখি আমরা এই ঘনক থেকে 6টি তল পাবো। দেখো এখানে এই যে নীল কালারের যে তলটি ছিল, সেখান থেকে তার 2টি তল আমরা নিলাম। এরপরে হলুদ কালারের 2টি তল এবং লাল কালারের 2টি তল। দেখো প্রিয় বন্ধুরা, এখানে লক্ষ্য করি আমরা যে যেহেতু প্রত্যেকটি তলের ক্ষেত্রফল হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হলো বি, সেজন্য তার ক্ষেত্রফল হলো স্কোয়ার। তাহলে প্রত্যেকটা তলের ক্ষেত্রফল স্কোয়ার। তাহলে বন্ধুরা, এখন নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে আমাদের যে ঘনকটির চিত্র দেখানো হয়েছে,
তার সম্পূর্ণ তলের ক্ষেত্রফল কত হবে। তো এখানে মোট 6টি তল আছে, সেই জন্য তার তলগুলোর মোট ক্ষেত্রফল অর্থাৎ সম্পূর্ণ তলের ক্ষেত্রফল তোমরা দেখলে যে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল 6টি স্কয়ার আমরা যোগ করে দিলাম, ইকুয়াল 6টি স্কয়ার যদি যোগ করি তাহলে 6 স্কয়ার বর্গ একক। সুতরাং যে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা a, সেই ঘনকটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হলো 6 স্কয়ার। যেহেতু একটি তলের ক্ষেত্রফল a স্কয়ার, যেহেতু এখানে মোট 6টি তল আছে এবং প্রত্যেকটা তলে পরস্পর সমান, এই জন্য তার সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 6 স্কয়ার। এবং আয়তন তোমরা জানো, 3টি মাত্রা যদি গুণ করা হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি গুণ করা হয়, তাহলে তার আয়তন পাওয়া যায়। আয়তন মানে হচ্ছে ঘনফল। তো এখানে আমাদের দৈর্ঘ্য a, প্রস্থ a এবং উচ্চতা a, এই জন্য তার আয়তন হচ্ছে a ঘন একক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চিত্রে দুটি ঘনক দেখতে পাচ্ছ। লক্ষ্য করো, এখানে এবিসি সমকোণী ত্রিভুজে তোমরা একটা দেখতে পাচ্ছ, এখানে এ বি সি, এই আমাদের একটি সমকোণী ত্রিভুজ। এই এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণটা হলো সমকোণ। এই আমাদের বিকোণটা আছে, এই বিকোণটা হচ্ছে সমকোণ। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ এবং তার বিপরীত যে বাহু এসিটি হচ্ছে অতিভুজ। তাহলে এক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। বন্ধুরা, এখন আমরা মানগুলো যদি বসিয়ে দেই তাহলে লক্ষ্য করো, এসি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস এ স্কয়ার। যেহেতু এবির মান হলো এ, বিসির মান হলো এ, যোগ করলে পাওয়া যায় 2a স্কয়ার। এবার যদি আমরা উভয় পাশে বর্গমূল করে দিই, লক্ষ্য করি বন্ধুরা, বর্গমূল যদি করি, দেখো এসি স্কয়ার, এখানে যদি আমরা বর্গমূল করি তাহলে স্কয়ার এবং রুট কেটে গেল। তাহলে অতএব পার্শ্বতলের কর্ণ ইকুয়াল টু রুট 2a। লক্ষ্য করি, এখানে যদি আমরা এর উপরে স্কয়ারের উপর যদি রুট দেই থাকে a, যেহেতু 2 পূর্ণবর্গ সংখ্যা নয়, সুতরাং এখানে পার্শ্বতলের কর্ণ হবে রুট 2a একক। তাহলে বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে গোলকের যে 6টি পার্শ্বতল আছে, প্রত্যেকটি তলের কিন্তু কর্ণ অঙ্কন করা যায়। সেই কর্ণের দৈর্ঘ্য হবে রুট 2a একক। এ হচ্ছে এখানে ধার, প্রত্যেকটি ধার বা প্রত্যেকটি পার্শ্বতলের দৈর্ঘ্য। এরপর আমরা দেখব এডিসি সমকোণী ত্রিভুজে। বন্ধুরা, এখানে লক্ষ্য করো যে এ হলো আমাদের এডিসি একটি সমকোণী ত্রিভুজ। এডিসি একটি সমকোণী ত্রিভুজ। তোমাদের কাছে মনে হতে পারে যে চিত্রটা আসলে সমকোণ কিনা, সমকোণী ত্রিভুজ কিনা। আসলে এটি অবশ্যই সমকোণী ত্রিভুজ। কারণ এই ধরনের ঘনবস্তু যখন তোমরা বাস্তবে দেখবে, যেমন আমাদের যে বিল্ডিং এর যে রুমগুলো আছে সেগুলি, তারপরে অনেক আয়তাকার বাক্স আছে, অথবা আমরা এই ধরনের অনেক ঘনবস্তু দেখে থাকি, যেগুলো বাস্তবে যখন তোমরা দেখবে সেখানে দেখবে যে তার প্রত্যেকটা কোণই কিন্তু সমকোণে অবস্থিত। সেজন্য আমরা এডিসি সমকোণী ত্রিভুজে লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সিডি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস এডি স্কয়ার। এখন মানগুলো যদি আমরা বসিয়ে দিই, লক্ষ্য করি বন্ধুরা যে এসি স্কয়ারের মান এখান থেকে আমরা নিয়ে এসেছি, এসি স্কয়ারের মান হলো এ স্কয়ার প্লাস এ স্কয়ার, এখানে আমরা বসিয়ে দিলাম এ স্কয়ার প্লাস এ স্কয়ার। আর এডির মান হলো এ, সুতরাং এডি স্কয়ার মানে হলো এ স্কয়ার। আমরা যদি যোগ করে দিই তাহলে 3a স্কয়ার। এবার আমরা উভয় পাশে বর্গমূল করে দিলাম, অতএব সিডি ইকুয়াল টু হচ্ছে √3a স্কয়ার। যেহেতু √3 পূর্ণবর্গ নয়, সুতরাং √3 এর বর্গমূলটি থাকবে। আর এ স্কয়ার পূর্ণবর্গ হওয়ার কারণে স্কয়ার এবং কাটা গেলে পাওয়া যায় হলো √3a। সুতরাং ঘনকের কর্ণ ডি ইকুয়াল টু √3a একক। এ হচ্ছে ঘনকের প্রতিটি ধার বা পার্শ্বতলের দৈর্ঘ্য। তাহলে আমরা জানলাম যে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a স্কয়ার। এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আর আয়তন a ঘন একক, পার্শ্বতলের কর্ণের দৈর্ঘ্য √2a একক এবং ঘনকের কর্ণ √3a একক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সূত্রগুলো জানলাম। এখন ঘনক সংক্রান্ত দুটি গাণিতিক সমস্যা তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করতে যাচ্ছি। লক্ষ্য করো বন্ধুরা, তোমাদের বইয়ের 13 নম্বর
যে অঙ্কটি সেটির দাগ হচ্ছে এরকম যে একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 200 ফর 2000 একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? তো আমরা সমাধান করব। ধরি ঘনক আকৃতির বস্তুটির ধার a সেন্টিমিটার। ইচ্ছা করলে তোমরা অন্য যে কোনো প্রতীক ব্যবহার করতে পারো, x y b ইত্যাদি, যা ইচ্ছা তোমরা ব্যবহার করতে পারো। অতএব ঘনক আকৃতির বস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6 স্কয়ার বর্গ সেন্টিমিটার। প্রশ্ন অনুসারে 6 স্কয়ার ইকুয়াল 2400 और a স্কয়ার ইকুয়াল 2400 ভাগ হচ্ছে 6। আমরা উভয় পাশে 6 দ্বারা ভাগ করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, ভাগ তোমরা এইভাবে দেখাইতে পারো, আবার ইচ্ছা করলে নিচেও দেখাইতে পারো। আবার কেউ যদি ইচ্ছা করে যে না সরাসরি আমরা ভাগ করে এটার মান যে পাওয়া যায় সেই মানটা আমরা লিখে দেবো, তাও তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই। और a স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 400। প্রিয় শিক্ষার্থীরা, এখন উভয় পাশে আমরা বর্গমূল করব। দেখো, বর্গমূল যদি করি a স্কয়ারের বর্গমূল a আর 400 এর বর্গমূল হচ্ছে 20। অতএব এর কর্ণের দৈর্ঘ্য আমরা দেখো মানটা এখন বসিয়ে দেব। কর্ণের দৈর্ঘ্য √3a, এর মানটা যদি আমরা বসিয়ে দিই, এর মান হচ্ছে 20 √3 × 20। যদি তোমরা গুণ করো তাহলে যে মানটি পাওয়া যাবে সেটা হচ্ছে 34.641 সেন্টিমিটার প্রায়। এখানে আরো অনেকগুলি সংখ্যা ছিল, যেহেতু আমাদের 3 দশমিকের পরে 3টি অঙ্ক রাখতে হবে, সেজন্য আমরা এইভাবে মানটি লিখে দিলাম। অর্থাৎ চিত্রে যে ঘনকটির কথা বলা হয়েছে সেই ঘনকের কর্ণের দৈর্ঘ্য হলো 34.641 সেন্টিমিটার প্রায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অঙ্কটি করা দেখলে আমরা আরো একটি গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ চিত্রের বাক্সটির কর্ণের দৈর্ঘ্য, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। এই যে বন্ধুরা, আমরা দেখছি যে এখানে একটা পার্শ্বতলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 8√2 সেন্টিমিটার। ধরি বাক্সটির ধার a সেন্টিমিটার, অর্থাৎ বাক্সটির পার্শ্বতলের কর্ণের দৈর্ঘ্য √2a সেন্টিমিটার। প্রশ্ন অনুসারে √2a = 8√2। অতএব a = 8। লক্ষ্য করি বন্ধুরা, আমরা উভয় পক্ষ থেকে √2 দ্বারা ভাগ করে দিলাম, ফলে √2টা চলে গেল, ফলে a ইকুয়াল হচ্ছে 8। তার মানে আমাদের যে প্রদত্ত ঘনক দেওয়া আছে সেই ঘনকটির পার্শ্ব দেয়ালের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। অতএব ঘনকটির কর্ণের দৈর্ঘ্য মানটা আমরা বসিয়ে দিই, √3a, এর মান 8, √3 এর মান এবং 8 যদি আমরা গুণ করি তাহলে যে মানটি পাওয়া যায় তা হচ্ছে 13.856 সেন্টিমিটার প্রায়। যেহেতু √3 একটি অমূলদ সংখ্যা, এর অসংখ্য মান পাওয়া যায়, আমরা দশমিকের পরে 3টি অঙ্ক রাখবো, সেজন্য বাক্সটির কর্ণের দৈর্ঘ্য পাওয়া গেল 13.856 সেন্টিমিটার প্রায়। এরপরে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, আমরা লক্ষ্য করো সমগ্র তলের ক্ষেত্রফল 6 স্কয়ার, এই হচ্ছে পার্শ্বতলের দৈর্ঘ্য। আমরা এর মান বসে দিলাম 8 স্কয়ার। ক্যালকুলেশন করে যে মানটি পাওয়া যায় তা হচ্ছে 504 বর্গ সেন্টিমিটার। এবং বাক্সটির আয়তন a কিউব ইকুয়াল হলো 8 কিউব ইকুয়াল টু হচ্ছে 512 ঘন সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে আমাদের প্রদত্ত যে গাণিতিক সমস্যা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তার সমাধান। বিষয়টি অতীব সহজ একটি বিষয়, অনেক ছোট ছোট
গাণিতিক সমস্যা। আমার মনে হয় তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে এই ধরনের গাণিতিক সমস্যা অতি সহজে তোমরা পরীক্ষার মধ্যে সমাধান করে সাফল্য অর্জন করতে